প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি গ্রামীণ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি আজকে 7 ফেব্রুয়ারি 2025 কিছুক্ষণ পূর্বে অনুষ্ঠিত হয়ে গেল। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 50। আমরা প্রশ্নপত্রটির বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সহ সম্পূর্ণ এমসিকিউ এবং লিখিত নিয়োগ পরীক্ষার যেই প্রশ্ন তার সমাধান দেখে নেব। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নিই এমসিকিউ পর্ব। এমসিকিউ পর্বের প্রথম প্রশ্ন ছিল 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কে বাঁচিতে চায়? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে সেটি ছিল প্রশ্ন। এটি হচ্ছে পদ্মিনী উপাখ্যান, এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। এখানে সঠিক উত্তর হবে অপশন ক, পদ্মিনী। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন। সুপ্রিয় দর্শক, সমাস নিষ্পন্ন করার পূর্বে আপনাকে এটি ভাঙতে হবে, ব্যাসবাক্য করতে হবে। তো এখানে ব্যাসবাক্য কী হবে? এই যে কি বলে আপনার বৈষম্য বিরোধী, এটির ব্যাসবাক্য কী হবে? এটির ব্যাসবাক্য হবে যে বৈষম্যের কি এর বৈষম্য এর বিরোধী, বৈষম্য এর বিরোধী, এটি হবে। তো যখনই দেখবেন এর আছে, অবশ্যই এটি একটি ষষ্ঠী, ষষ্ঠী হলে এটি অবশ্যই ষষ্ঠী তৎপুরুষ হবে এখান থেকে। সুপ্রিয় দর্শক, এই ছিল 2 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে যে কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? সুপ্রিয় দর্শক, এখানে দ্বন্দ্ব, এই যে দয়ে বয়ে এবং দন্তের নয়ে দয়ে বয়ে যুক্ত, এই বানানটি শুদ্ধ। একটু সময় লাগবে হয়তো, কিন্তু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। ব্যাখ্যা সহ আজ আমরা আলোচনা করব, কেননা আপনারা যারা পরবর্তীতে গ্রামীণ ব্যাংকের পরীক্ষা দিবেন, এই যে 14 তারিখে পরীক্ষা আছে এবং তার পরের সপ্তাহে পরীক্ষা আছে, আপনাদের জন্য এটি একটি লার্ন। কেননা দেখুন, হিট করেছে, বানান থেকে হিট করেছে, তারপর হচ্ছে কারক বিভক্তি থেকে হিট করেছে, সমাস থেকে হিট করেছে। সুতরাং এগুলো কিন্তু আপনাকে অবশ্যই নজরে নিতে হবে যে কোন কোন বিষয়গুলো ধরছে গ্রামীণ ব্যাংকে এবারে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন, যে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে যে অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? এখানে অপ শব্দটি বিপরীত, অপরিসীম। দেখুন, এই যে অপকাজ, অপকর্ম এবং অপরিসীম, এগুলা কি অপ দ্বারা বিপরীত বোঝায়। কাজের বিপরীত যেটা অকাজ, ঠিক এটা, এই যে এখানে অনুসর্গ উপসর্গ যেটি নেওয়া হয়েছে এটি হচ্ছে বিপরীত। এবং এখানে ঠিক এরকমই দেখানো হয়েছে যে আপনার মানের বিপরীত। মানের বিপরীত কি হতে পারে? মানের বিপরীত হতে পারে মান যেটা সম্মান, সেটা অসম্মান কিংবা অপমান, এরকম অর্থে এটি ব্যবহৃত হয়েছে। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে যে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার? এটি আপনাদের সবারই পারা উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি হচ্ছে তার 3টি গ্রন্থ ছিল। আপনারা অবশ্যই 3টি গ্রন্থ দেখে নেবেন, কেননা আগামীতে হতে পারে যে এই গ্রন্থ না দিয়ে অন্য একটি গ্রন্থ দেওয়া হয়েছে আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে
ছয় নম্বর প্রশ্ন বলছে যে বউ কথা কও কথা কও অভিমানী সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। যামিনী মানে এখানে কিন্তু রাত, যামিনী মানে রাত। এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতা গ্রন্থ থেকে বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? সুপ্রিয় দর্শক, আপনারা এটি অনেকেই ভুল করে আসছেন, আমি জানি। অনেকে দিয়ে আসছেন ঝিঙ্গে ফুল, অনেকে দিয়ে আসছেন আমার কবিতা তুমি, অনেকে যেহেতু প্রেমের একটি ভাব আছে, কবিতার নামেও একটু প্রেমের ভাব আছে। আবার অনেকে দিয়ে আসছেন মহুয়ার গান, জানি না মহুয়ার গান কেন দিয়ে আসলেন। তবে এটি সঠিক উত্তর হবে নতুন চাঁদ, এই কবিতা থেকে। সুপ্রিয় দর্শক, মহুয়ার গান, এটিও একটি মহুয়ার গান, কিন্তু আবার ওই যে পালা, যে মহুয়া পালা, এটি কিন্তু না। মহুয়ার গান কিন্তু নজরুলের রয়েছে, এই নজরুলের কিন্তু মহুয়ার গান রয়েছে, এটি একটি নজরুল গীতিকা। হ্যাঁ, তো যাই হোক, এটি সঠিক উত্তর হবে নতুন চাঁদ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন বলছে 7 নম্বর প্রশ্ন, দ্য সিনোনিম অফ ফ্রান্সিস। তো ফ্রান্সিস মানে কি আগে আপনাকে বুঝতে হবে। ফ্রান্সিস মানে হচ্ছে ভোটাধিকারের যেই সুযোগ সুবিধা, ঠিক এরকম অপরচুনিটি। তো এইখানে নিচে আপনারা অনেকে দিয়ে আসছেন ইউটিলিটি, অনেকে দিয়ে আসছেন ফ্রেন্ডস, অনেকে দিয়ে আসছেন ফ্র্যাঙ্কনেস। তো এখানে সঠিক উত্তর হবে প্রিভিলেজ। সঠিক উত্তর হবে প্রিভিলেজ অর্থ হচ্ছে ঠিক এই সুযোগ সুবিধা দেওয়ার মতন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, যে এ 17 years old is not ড্যাশ টু ভোট ইন অ্যান ইলেকশন। সুপ্রিয় দর্শক, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওল্ড এনাফ। কেননা এখানে যে নাউনটা আছে, এই নাউনটা এখানে বলছে যে এ 17 years old ইজ নট দেওয়া আছে, তো নটের পরে একটা অ্যাডজেক্টিভ বসবে, নট গুড, নট ব্যাড, হ্যাঁ এরকম। তো যাই হোক, এখানে যেহেতু একটি অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ দ্বারা এইগুলোর মধ্যে একটাতেই আছে, সেটা হচ্ছে এই যে এইটা, এই জন্য ওল্ড এনাফ হবে। সুপ্রিয় দর্শক, অনেকে হয়তো বা প্রশ্নটি ভুল করে এসেছেন। তো যাই হোক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। দেখুন, এখানে সঠিক উত্তর হবে ইনটু দ্য কেস। এরপরে দেখে নিই পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, হুইচ হোয়াট, এগুলা কি? দেখুন, হুইচ হোয়াট এগুলো তো রিলেটিভ প্রোনাউন, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো সঠিক উত্তর অপশন 2 ছিল। এরপরে দেখে নিই পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই। সঠিক উত্তর হবে স্যামুয়েল জনসন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 12 নম্বর প্রশ্ন বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটি সঠিক? সঠিক উত্তর হবে দিস ইজ এ ইউনিক কেস। এই ছিল বাংলা এবং ইংরেজি। এইবারে আমরা দেখে নিই গণিতের অংশে 13 নম্বর প্রশ্ন বলছে যে একটি বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাকে কি বলে? দেখুন, একটি বৃত্ত, এই বৃত্তের দুইটি বিন্দু আছে, এই দুইটি বিন্দুর সংযোগ করেছে একটি রেখায়, তাহলে এই রেখাটাকে কি বলে? এই রেখাটাকে অবশ্যই জ্যা বলে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, একটা ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে, ভূমি দেওয়া আছে 3 এবং উচ্চতা দেওয়া আছে 2 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে প্রশ্নটা এত সহজ। দেখুন, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণিত ভূমি এখানে কত 3 এবং উচ্চতা কত, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা অর্থাৎ 2। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে 3 হাফ, যেহেতু এটা অর্থাৎ এখানে 1.5 1.5 গুণন কি 2, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 3। দেখুন, সঠিক উত্তর হবে 3, ক নম্বর অপশন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন হচ্ছে
15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলছে যে শিয়াব সাহেবের 10% বেতন কমানোর পর সেই হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ানো হলো, তার কতটুকু ক্ষতি হলো? দেখুন, আমরা খুব মনোযোগ সহকারে দেখি, কেননা এই প্রশ্নটি শুধু এই পরীক্ষার জন্যে না, আপনার আগামী যে পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে চাচ্ছেন তার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, আপনার বেতন আমরা ধরি 100 টাকা, বেতন হচ্ছে 100 টাকা। এখানে 10% যদি বাদ দেওয়া হয় তাহলে অবশ্যই কত হবে? 90 টাকা হবে। এখন বলছে হ্রাসকৃত বেতনের, অর্থাৎ এই যে 90, এই 90 টাকার আবার 10% বাড়ানো হলো, অর্থাৎ প্রতি 10-এ 1 টাকা করে হলে আমরা জানি 9 টাকা বাড়বে। 9 টাকা বাড়লে এখানে টোটাল বাড়বে কত? 99। আচ্ছা, আগে তো আমার ছিল বেতন 100 টাকা, তাহলে এখন হলো 99 টাকা, আমার ক্ষতি হলো 1 টাকা। সঠিক উত্তর এখানে 1%। বলেন বুঝতে পারছেন কি না? যদি বুঝতে না পারেন, আমাদের যদি সলভের কোনো আপনার পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। সুপ্রিয় দর্শক, তবুও আপনার প্রিপারেশান আপনি ভালোভাবে গড়বেন, এটুকুই প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল। আমরা জানি 1 থেকে 1 সংখ্যার যোগফল যখন বের করতে বলে তখন n+1/2 দ্বারা কিন্তু আমরা বের করতে পারি, কিন্তু এখানে আমাদের এটি মুখস্থ, এটি একটি মুখস্থ। আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন, এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে। সুপ্রিয় দর্শক, এটি সঠিক উত্তর হবে 50। এরপরে আসি পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 4টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখুন, 100 টাকায় যদি আমি 10টি ডিম কিনি তাহলে প্রতি ডিমের মূল্য হচ্ছে কত? 10 টাকা করে হচ্ছে। এখন 100 টাকায় যদি 4টা ডিম বিক্রি করি তাহলে 25 টাকায় পিস পড়ছে। এখন 25% যদি আমি দিই, এখানে যদি আমি 25% দিই, 25% কী করে হয়? আপনারা অনেকেই দিয়ে আসছেন 25%, জানি না 25% কী করে দিয়ে আসলেন। যদি এখানে 25% হতো, যদি এখানে 4 না দিয়ে কি দিত, 8 দিত, তাহলে আপনি 25% দিতে পারতেন। তো এখানে যেহেতু সঠিক উত্তর নাই, এটি আপনারা ফাঁকা রাখলেই ভালো হতো। তবে যারা ভরাট করেছেন আশা করি তাদের কাউকেই নাম্বার দেওয়া হবে না, কেননা এটি সঠিক উত্তর নেই এখানে। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন একটি টেকনিক্যাল প্রশ্ন, এগুলো আপনাকে অঙ্ক করা লাগবে না, কেননা এখানে বলছে যে x+y দুটা যোগ করলে 8 হচ্ছে। এখন কত যোগ করলে 8 হয়, যেখানে তার থেকে কত বাদ দিলে 6 হয়? আমরা যদি এখানে সহজেই 7 যোগ 1 তাহলে 8 করি, তাহলে 7-এর থেকে 1 মাইনাস করলে কি হবে? 6 হবে। সুতরাং এই যে x এর মান যদি আমরা 7 ধরি, x সমান কি 7, আর এখানে y সমান কি 1, তো x সমান 7 আর y সমান যদি 1 ধরি, তাহলে এখানে x² অর্থাৎ এখানে 49, 7×7 = 49, এবং 1-এর উপরে স্কোয়ার যদি আমরা দিই তাহলে এখানে যোগ কী হবে? 1, অর্থাৎ এটি হবে 50। সুপ্রিয় দর্শক, এই ছিল এটির সঠিক উত্তর 50। এরপর আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন বলছে 19 নম্বর প্রশ্ন বলছে সাধারণ জ্ঞানের প্রশ্ন, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি রয়েছে? দেখুন, সংবিধান থেকে প্রশ্ন করলে অনেকেই থতমত খেয়ে যান, কেননা আপনাকে যদি এই মুহূর্তে আমি প্রশ্ন করি সংবিধানে প্রস্তাবনা কতটি, আপনি বলতে পারবেন কিনা জানি না, তবে দেখুন প্রস্তাবনা একটি, প্রস্তাবনা হচ্ছে একটি। এরপরে আসি সংবিধানের ভাগ রয়েছে কতটি? সংবিধানের ভাগ রয়েছে কতটি? 11টি। তারপরে আসি সংবিধানের আর কি আছে? মূলনীতি কতটি? দেখুন এই মূলনীতি কিন্তু 4টি। তাহলে অনুচ্ছেদ এবার কতটি? এটি হচ্ছে প্রশ্ন। অনুচ্ছেদ হচ্ছে 153টি।
53টি। এরপরে আসি পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে যে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ এগুলা ছাঁটাই করেছেন আপনার চাকরি প্রিপারেশান থেকে। না, আপনাদের এটাই কিন্তু ইঙ্গিত যে মুক্তিযুদ্ধকে অবশ্যই আপনাকে রাখতে হবে। কোনগুলো রাখতে হবে, কোনগুলো বাদ দিতে হবে আমরা পরীক্ষার পূর্বেই সাজেশান দিয়ে থাকি। আপনি কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন আমাদের জানালে আমরা সেই পরীক্ষার অবশ্যই সাজেশান দেওয়ার চেষ্টা করি। এখানে দেখুন মুক্তিযুদ্ধ থেকে বেশ প্রশ্ন করেছে। এখানে বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? যদিও বীর প্রতীক লাভ করে 424 জন আপনারা বিগত কয়েকটি পরীক্ষায় দিয়ে এসেছেন কয়েক বছর ধরে। কেননা এখানে 424 জন ছিল। কিছুদিন পূর্বে সাবেক যেই সরকার, ক্ষমতাসীন সরকার ছিল যেটি সাবেক, তার আমলে যে পরীক্ষাটি হয়েছে সেখানে 424 জন আমরা দিয়ে এসেছি। আর এখানে দেখুন 424-এর কোনো অপশনই নাই, অর্থাৎ এই যে 2 জনকে বাদ দেওয়া হয়েছিল, শুধু 2 জন না, বীর বিক্রম এবং বীর উত্তম, তো তাদের থেকেও একজন করে বাদ দেওয়া হয়েছিল, অর্থাৎ মোট 4 জনকে বাদ দেওয়া ছিল। এই 4 জনকেও কিন্তু এবারে আবার কি হয়তোবা ফিরিয়ে দেওয়া হবে তাদের উপাধি। এটি কিন্তু একটি ইঙ্গিত। সুপ্রিয় দর্শক, অবশ্যই এগুলা কিন্তু মাথায় নিতে হবে। তো এখানে যেহেতু 424 নেই, এখানে সঠিক উত্তর হবে 426। এরপরে আসি 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কোন 2 মাস নিয়ে হেমন্তকাল? এটি একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন। দেখুন অগ্রহায়ণ এবং কার্তিক এই 2 মাস হচ্ছে হেমন্তকাল। এই যে এখন চলছে কী কাল? হ্যাঁ, বসন্ত এলো বলে, তাই না? ঠিক আছে, এরপর আসি 22 নম্বরের প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন নদীর উৎপত্তি সমাপ্তি বাংলাদেশে? দেখুন এটি একমাত্র নদী আমাদের হালদা। এই হালদা নদীটি কিন্তু আমাদের বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশে কি সমাপ্তি। সুপ্রিয় দর্শক, এরপরে আসি 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তেয়াভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে? দেখুন এটি 1974 সালে তেয়াভাগা খামার প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সঠিক উত্তর এখানে 1974। আপনার এই বিষয়ে একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি। তেয়াভাগা হচ্ছে 3 ভাগ। হ্যাঁ, তেয়াভাগা হচ্ছে 3 ভাগ, অর্থাৎ 1 ভাগ নিবে যে ফসল ফলাবে আর 2 ভাগ নিবে রাষ্ট্রীয় কোষাগারে। এটি এতটাই পছন্দ হয়েছিল ওই সময়ের সরকারের, যেটি সরকার সম্মতি দিয়ে স্বীকৃতি দিয়েছিল। যেমনটি আমরা বলতে পারি এই যে একটি বাড়ি একটি খামার, এরকম প্রজেক্ট করে ফেলেছিল। সুপ্রিয় দর্শক, এরপরে আসি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন। এটি একটি রিসেন্ট সাম্প্রতিক একটি প্রশ্ন যে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করে কে? সুপ্রিয় দর্শক, এটির সঠিক উত্তর হবে শহীদ কবির। প্রশ্নটি পরপর কয়েকটি পরীক্ষায় এসেছে। আমার মনে হয় প্রশ্নটিকে আপনাদের আমলে নেওয়া উচিত। এই প্রশ্নটি সহ আবু সাঈদের বেশ কয়েকটি প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা দেখে নিই 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন বলছে যে কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন? সুপ্রিয় দর্শক, এখানে সঠিক উত্তর হবে হাজী শরীয়তুল্লাহ। এরপরে আসি 26 নম্বর প্রশ্ন যে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়? সুপ্রিয় দর্শক, এটি সঠিক উত্তর হবে মালয়েশিয়া। তবে এর পাশাপাশি আরও কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি। দেখুন গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ছাড়া বিশ্বের 97টি দেশে কাজ চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়ায় কাজ চালু করে। এরপর আসি পরের প্রশ্ন
27 নম্বর প্রশ্ন, মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলা সীমান্ত রয়েছে? স্থল সীমান্ত কতটি রয়েছে? সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আগে পড়তাম ভারতের এই যে 30টি, এই 30 পড়তে 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 নামতার মতন হয়ে গেছে, কিন্তু এখন আবার আমাদের পড়তে হবে মায়ানমার সম্বন্ধে। তো এখান থেকে শূন্যটা কেটে দিবেন, তাহলেই উত্তর হয়ে গেছে 3টি। সুপ্রিয় দর্শক, এরপরে আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন। এটি একটি বলতে পারেন সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন, অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্ন। বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তির জ্ঞানে বিকাশ, সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত? সুপ্রিয় দর্শক, আপনি যদি মনে করেন যে অর্থনীতির গুণগত পরিবর্তন, না, আসলে হবে না। অর্থনৈতিক অগ্রগতি আপনি ধরতে পারেন, অনেকে হয়তো অগ্রগতিটা দিয়েও এসেছে পরীক্ষায়, কিন্তু অগ্রগতি দিয়ে হয় না। আবার প্রবৃদ্ধি দিয়েও হবে না, কারণ প্রবৃদ্ধিতে এটি আসবে না। সঠিক উত্তর হবে অর্থনীতির উন্নয়ন। অর্থনৈতিকভাবে উন্নয়ন হলে তবেই কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তির জ্ঞানে বিকাশ, সর্বোপরি জীবনযাত্রা মান উন্নয়ন সম্ভব। সুপ্রিয় দর্শক, এবার আসি 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন বলছে যে সুশাসনের মূল ভিত্তি। দেখুন, সুশাসন থেকে যে প্রশ্ন করবে গ্রামীণ ব্যাংকের পরীক্ষায়, এটি নজিরবিহীন। তবে এখন আমাদের পড়তে হবে, হিট করেছে মানে আমাদের পড়তে হবে। সুপ্রিয় দর্শক, এটির সঠিক উত্তর হচ্ছে আইনের শাসন। যেখানে আইনের শাসন থাকবে সেখানেই সুশাসন থাকবে। আপনি হয়তো ভাবতে পারেন যে গণতন্ত্র, কিন্তু না, গণতন্ত্র নয়, গণতন্ত্র হবে না, হবে আইনের শাসন। সুপ্রিয় দর্শক, এরপর আসি পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন বলছে যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? এখানে গ্রামীণ ব্যাংকের তো অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এখানে কয়েকটি দেওয়া আছে, 4টির মধ্যে আপনাকে বেছে নিতে হবে। আমানত গ্রহণ, না, এটি না, গ্রামীণ ব্যাংক আমানত গ্রহণ করে না। মুদ্রা বাজারে উন্নয়ন, না, এটি সম্ভব তেমন একটা হয় না। পুঁজিপতিদের ঋণদান, এটি বলতে পারেন, কিন্তু এর চাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমানত ছাড়া ঋণদান, যার জন্যে গ্রাম অঞ্চলের মানুষের এত দুর্দশা। কারণ কোনো আমানত না দিতে পারলেও 20,000 টাকা যদি কেউ বের করতে নাও পারে, তাকে 10,000 টাকা দেওয়া হচ্ছে বা 40,000 টাকা দেওয়া হচ্ছে, যেটি ওই লোকের জন্য পরবর্তীতে ঋণ শোধ করার ক্ষেত্রে অবশ্যই কি কষ্টকর হয়ে যায়। সুপ্রিয় দর্শক, তো যাই হোক, এটি অবশ্যই গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম। তবে গ্রামীণ ব্যাংক এর মাধ্যমেই অনেক গ্রামীণ যেই উন্নয়ন তা করে আসছে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 31 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলছে ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? একটা জিনিস মাথায় রাখবেন, লাস্টে যাদের ও আছে তাদের ম্যাক্সিমাম হবে জেনেভা। আপনি যদি জেনে থাকেন তাহলে ভালো, আর যদি জেনে না থাকেন তাহলে আপনি দিয়ে আসবেন জেনেভা, হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। সুপ্রিয় দর্শক, এরপরে আসি পরের প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন বলছে জাতিসংঘ থেকে একটি প্রশ্ন, যে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, আপনারা জেনে থাকবেন এই প্রশ্নটি কতবার কত পরীক্ষায় এসেছে, ওই সরকারের আমলে, এই সরকারের আমলে, এমনকি পরবর্তী যে সরকার আসবে তার আমলেও। সুতরাং প্রশ্নটি অবশ্যই গুরুত্বের সাথে নেবেন। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। 1945 সালে। এরপরে আসি, ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? দেখুন, অনেকেই দিয়ে এসেছেন অ্যাডলফ হিটলার। দেখুন, হিটলার ছিল ন্যাৎসিবাদ, আর এখানে প্রশ্ন করেছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের সঠিক উত্তর হবে বেনিতো মুসোলিনি। সঠিক উত্তর হবে বেনিতো মুসোলিনি। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা আসি পরের প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন।
কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সুপ্রিয় দর্শক, সদস্য নয় বলেছে, এখানে সঠিক উত্তর হবে আলজেরিয়া। আলজেরিয়া। তো যাই হোক, এরপরে আসি পরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। আকাশে রংধনু সৃষ্টির কারণ। দেখুন, অনেকেই দিয়ে এসেছেন অতি বেগুনি রশ্মি, অনেকেই দিয়ে এসেছেন অতি বেগুনি রশ্মি, কিন্তু হবে না। অনেকে দিয়ে এসেছেন বায়ু স্তর, অনেকে দিয়ে এসেছেন ধূলিকণা, কিন্তু সঠিক উত্তর হবে বৃষ্টির কণা। কেননা আমাদের এখানে বৃষ্টির পরে যে পানিটা যায় আর কি, এই বৃষ্টির কণাগুলা আপনার সূর্যের আলোতে প্রিজম সৃষ্টি করে। প্রিজম সৃষ্টি করার জন্যে সূর্যের আলো সেখানে পড়াতে কি করে, বিভিন্ন কালারের রং আমরা দেখতে পাই। সুপ্রিয় দর্শক, এরপর আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 36 নম্বর প্রশ্ন। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? আপনারা অনেকেই দিয়ে এসেছেন রান্নার জন্য শুধু তাপ নয়, চাপ প্রভাবিত হয়। আবার দিয়ে এসেছেন হয়তো বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয় এই জন্যে। আবার দিয়ে এসেছেন সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক বলে, কিন্তু আসলে সঠিক উত্তর হবে উচ্চ তাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এই জন্য রান্না দ্রুত হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এরপরে আসি 37 নম্বর প্রশ্ন, যে স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে, এটি কেন বা কি? দেখুন, স্ট্রোকের কারণটা বা স্ট্রোক কোথায় রিলেটেড, কোন জায়গায়? হৃৎপিণ্ড প্রথমে আসে, কিন্তু হৃৎপিণ্ড মানে তো হার্ট, হৃৎপিণ্ড সংকোচন বা বৃদ্ধি বন্ধ হওয়া, এর জন্য স্ট্রোক হয় না। তেমনই হৃৎপিণ্ডের কিছু অংশ বিকল হয়ে যায়, তাতেও স্ট্রোক হয় না। আবার ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যায়, তাতেও হয় না। সঠিক উত্তর হবে মস্তিষ্কে রক্তক্ষরণ বা চলাচলে বাধা, তখনই আমাদের স্ট্রোক হয়। সুপ্রিয় দর্শক, এরপরে আসি 38 নম্বর প্রশ্ন। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে? দেখুন, একটি হচ্ছে র্যাম, এটাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এইটাকে বলা হয় রিড অনলি মেমোরি। আপনারা এই দুটাতে কনফিউশন হয়ে যান, কোনটা দিবেন আর কোনটা দিবেন না। যেহেতু অ্যাক্সেস মেমোরি আজকে আপনাদের ক্লিয়ার করি, যেহেতু এটি অ্যাক্সেস করে, আমরা ধরুন কোনো একটা ব্রাউজারে গেলাম, তো অ্যাক্সেস করছে, এটি মাত্রই তখনই অ্যাক্সেস করে, যার জন্য একটি অস্থায়ী স্মৃতি। আর এই যে রিড অনলি মেমোরি, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এটি কিন্তু সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আসি পরের প্রশ্ন, 39 নম্বর প্রশ্নে। 39 নম্বর প্রশ্ন বলছে, ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি? এটি সঠিক উত্তর হবে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এরপর আসি 40 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয়? দেখুন, সোশ্যাল সাইট কোনগুলা? সোশ্যাল সাইট হচ্ছে ফেসবুক, সোশ্যাল সাইট হচ্ছে টুইটার, সোশ্যাল সাইট হচ্ছে হোয়াটসঅ্যাপ। এখন একমাত্র এখানে আছে গুগল, যেটি সোশ্যাল সাইট না, এটি হচ্ছে কি ব্রাউজার। সুপ্রিয় দর্শক, এই ছিল এমসিকিউ। এবারে আসি রচনামূলক প্রশ্নে দুইটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্নের মধ্যে 5-5 করে মান বন্টন করা ছিল। 1 নম্বর প্রশ্ন ছিল যে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি ছুটির আবেদনপত্র। সহজ একটি প্রশ্ন, আশা করি সবাই লিখতে পেরেছেন রিটেন অংশে এই প্রশ্নটি। যারা লিখতে পারেননি তাদের জন্য দুর্ভাগ্য। আচ্ছা, এইবারে আসি 2 নম্বর, রাইট এ শর্ট এসে অন সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এই প্রশ্নটি এই সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ, এটি একটি প্যারাগ্রাফ আকারেও আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, আবার অনলাইন থেকেও দেখে নিতে পারেন।
অনুরোধ করব অবশ্যই এই প্রশ্নগুলো দেখে নেওয়ার জন্য, কেননা পরবর্তীতে আপনার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এগুলো অনেক উপকারে আসবে। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি ভিডিওটি থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনার সহজে নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো প্রশ্ন সমাধানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন, কোন প্রশ্নের সমাধান চাচ্ছেন, কিংবা কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব সাজেশান দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।